আজকে ক্লাস শুরু হচ্ছে। আজকে ক্লাস হচ্ছে মেকানিক্স অনলাইন ক্লাস 2.3। আজকে আমরা যে তিনটা অঙ্ক বাদ ছিল ওই তিনটা অঙ্ক করব। প্রথম অঙ্কটা আমাদের একটু দেরি হবে, একটু সময় নিয়ে করব। তারপর দুইটা অঙ্ক ছোট ছোট হবে, তো ক্লাসের দৈর্ঘ্যটা একটু বড় হইতে পারে। আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ি আমরা। একটি আনুভূমিক রেখা এ বি সি ডি 12 মিটার লম্বা, মানে টোটাল 12 মিটার, 4 মিটার 4 মিটার 4 মিটার, এবং এ বি এ বি বি সি সি ডি 4 মিটার করে। তার মানে এ থেকে বি পর্যন্ত 4 মিটার, বি থেকে সি মতো 4 মিটার, সি থেকে ডি পর্যন্ত 4 মিটার। এ বি সি এবং ডিতে যথাক্রমে 1000 নিউটন, 1500 নিউটন, 1000 নিউটন এবং 500 নিউটন বল, মানে এ বিন্দুতে আছে 1000, বি বিন্দুতে আছে 1500, সি বিন্দুতে 1000 আর ডি বিন্দুতে 500 নিউটন বল। এ বিন্দুতে আছে 90 ডিগ্রি কোণে, বি বিন্দুতে আছে 60 ডিগ্রি কোণে, সি বিন্দুতে আছে 35 ডিগ্রি কোণে আর ডি বিন্দুতে আছে 30 ডিগ্রি কোণ বরাবর কাজ করে। মানে এই অঙ্কে চিত্রে যা যা আছে এইটাই অঙ্কের ভিতরে বর্ণনা করা আছে। সাধারণত ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেখানে ঠিক এইরকম তার মানে অঙ্কের কথা বলার ধরনটা ঠিক এরকম থাকে, যে চিত্রের মধ্যেও দেওয়া থাকে, আবার প্রশ্নের মধ্যেও ডিটেলস বলা থাকে। এটা থেকে ভয় পাওয়ার কিছুই নাই। মানে ভর্তি পরীক্ষার ভাষাগুলো এইরকম। এইটা ভর্তি পরীক্ষা আসছে 98-99 সালে আসছে এটা। আচ্ছা, তারপরে কি বলছে? লব্ধির মান, দিক এবং অবস্থান নির্ণয় করো। কি কি বের করতে বলছে? তিনটা জিনিস দেখো, লব্ধির মান, দিক এবং অবস্থান নির্ণয় করো। তার মানে আমাদের শেষে লব্ধির মান, এটা আমরা বের করতে পারি। লব্ধির দিক, এটাও আমরা বের করতে পারি। দিক মানে অ্যারো চিহ্ন, দিক মানে অ্যারো চিহ্ন, এটার সাথে থিটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমাদের যেটা অজানা এটা হচ্ছে লব্ধির অবস্থান নির্ণয়। এই যে অবস্থান, এইটা আমরা আজকে শিখব। কিন্তু এটা শিখতে যে আমরা লব্ধির পুরো অঙ্কটাই করব, যেভাবে আমরা করছি ওইটাই করব পুরাটাই। ঠিক আছে, লাস্টে আমরা অবস্থানটা নির্ণয় করব অতিরিক্ত হিসেবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে তিনটা: লব্ধির মান, লব্ধির দিক মানে অ্যারো চিহ্ন, এবং লব্ধির অবস্থান নির্ণয়। তা আমরা এই ফিগার দিয়ে অঙ্ক করব। তো এই ফিগার থেকে একটা কপি করে আরেকটা ফিগার বানাই নিই আমরা, এবং এখানে যে বলগুলো দেখতেছো এই বলগুলো বিভাজন করতে হবে। যেমন এই 1000 নিউটন বলটা, এটা কিন্তু সোজাসুজি ওয়াই অক্ষে নিচের দিকে আছে। এই বল বিভাজন করার দরকার নেই। কোন বল বিভাজন করতে হবে? এই 1500 নিউটন বলটা বিভাজন করতে হবে, কারণ এটা 60 ডিগ্রি কোণে আছে। 1000 নিউটন বলটা বিভাজন করতে, কারণ এটা 45 ডিগ্রি কোণে আছে। 500 নিউটন বলটা বিভাজন করতে হবে, এটা 30 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা আরেকটা চিত্র আঁকি, এই পাশে একটা চিত্র আঁকবো, যে চিত্রের মধ্যে বলগুলো বিভাজন করে দেখাবো। তারপর আমরা লব্ধির মান নির্ণয় করব, তারপর দিক নির্ণয় করব, লাস্ট অবস্থান নির্ণয় করব। কিন্তু আমরা অঙ্ক শুরুর আগে লব্ধির মান এবং দিকটা আমরা বুঝি, কিন্তু অবস্থানটা আসলে কি জিনিস এইটা আমরা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে? আচ্ছা, অবস্থান মানে হচ্ছে যে কোনো কিছু কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ঢাকা কোথায় অবস্থিত, তুমি নর্মালি উত্তর দিবা ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তার মানে ঢাকার অবস্থানটা হচ্ছে বুড়িগঙ্গার পাশে। ঠিক আছে, ঢাকার অবস্থানটা বুড়িগঙ্গার পাশে। যেমন আমার অবস্থান কোথায়, আমি কোথায় আছি, যে আমার অবস্থান তুমি বলবো আমি আমার অবস্থান গাজীপুরে। আমার অবস্থানটা কোথায়? গাজীপুরে। তোমার অবস্থান কোথায়? এক একজন এক এক জায়গায় উত্তর দিবা। ঠিক আছে, অবস্থানটা আসলে এইটাই, যে সে কোথায় আছে, সে কোথায় আছে। তার মানে এখানে আমাদের যে অবস্থানটা বের করতে বলছে, এই অবস্থানটা হচ্ছে লব্ধির অবস্থান। তার মানে এখানে দেখো অনেকগুলো বল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা বল আছে। এই চারটা বলের একটা লব্ধি আছে, তাই না? এই লব্ধিটা কোথায় অবস্থিত? যেমন আমি যে বলি 1000 নিউটন বলটা কোথায় অবস্থিত, তুমি সোজা উত্তর দিতে পারো যে এ বিন্দুতে অবস্থিত। 1500 নিউটন বলটা কোথায় অবস্থিত? বি বিন্দুতে অবস্থিত। 1000 নিউটন, এই 1000 নিউটনটা কোথায় অবস্থিত? সি বিন্দুতে। আর এই 500 নিউটন হচ্ছে ডি বিন্দুতে অবস্থিত। তো লব্ধিটা এখানে কোথাও না কোথাও আছে, এখানে না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, কোথাও না কোথাও লব্ধিটা আছে। এই লব্ধিটা কোথায় অবস্থিত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা,
এখন দেখো আমরা যেভাবে অবস্থানটা প্রকাশ করতেছি যে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, আমার অবস্থান গাজীপুরে, 1000 নিউটন অবস্থান এই বিন্দুতে, 1500 নিউটন বি বিন্দুতে, ঠিক এইভাবে অবস্থানটা প্রকাশ না করে ঠিক অবস্থানটা অন্যভাবে প্রকাশ করা যায়। যেমন ঢাকার অবস্থানটা আমি আরেকভাবে প্রকাশ করি। ঢাকা তোমার ধরো তোমার বাড়ি বরিশালে, তখন আমি যদি বলি বরিশাল থেকে ঢাকার অবস্থানটা বলো, তুমি বলতে পারবা যে বরিশাল থেকে 100 কিলোমিটার উত্তরে ঢাকা অবস্থিত। বরিশাল থেকে 100 কিলোমিটার উত্তরে ঢাকা অবস্থিত। আমি যদি বলি নারায়ণগঞ্জ থেকে অবস্থানটা বের করো, তখন তুমি বলবা নারায়ণগঞ্জ থেকে 40 কিলোমিটার পশ্চিমে ঢাকা অবস্থিত। ঠিক এইরকমভাবে দূরত্ব দিয়ে অবস্থান বের করা যায়, তাই না? যেমন আমি যদি বলি গাজীপুর কোথায় অবস্থিত, তুমি বলবা যে ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে গাজীপুর অবস্থিত। আবার গাজীপুরের অবস্থানটা কিন্তু আবার অন্যভাবে করা যায়। আমি যদি বলি সিলেট থেকে 200 কিলোমিটার পশ্চিমে হয়েছে ঢাকা অবস্থিত, হয় না? আবার যদি বলি ময়মনসিংহ থেকে 100 কিলোমিটার দক্ষিণে ঢাকা অবস্থিত। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে একটা বস্তুর বা কোনো কিছুর অবস্থানটা দূরত্ব দিয়ে যখন প্রকাশ করব, তখন অনেক অ্যান্সার হইতে পারে। একটা রেফারেন্স থেকে তার অবস্থানটা আমরা বের করব। রেফারেন্সটা যদি আমি যেমন ঢাকার অবস্থানটা যদি আমি ধরি, বরিশাল থেকে যদি ধরি তাহলে একরকম হবে, চিটাগাং থেকে ধরলে একরকম হবে, নারায়ণগঞ্জ থেকে ধরলে একরকম হবে, সিলেট থেকে ধরলে একরকম হবে, গাজীপুর থেকে ধরলে অবস্থানটা এক এক রকমের হবে। আমরা যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটা আমরা অবস্থানটা দূরত্ব দিয়ে বের করব, মানে দূরত্ব দিয়ে অবস্থান বের করব। একটু আগে আমরা দেখলাম দূরত্ব দিয়ে যখন অবস্থান বের করতে হয় তখন অ্যান্সার কিন্তু এক একজনের এক এক রকম আসতে পারে না? যেমন মনে করি লব্ধিটা এই বিন্দুতে অবস্থিত, এই যে আমি দিলাম এই যে এই বিন্দুতে অবস্থিত, এই যে এই বিন্দু, এখানে লব্ধিটা কোথায় আছে, এখানে। এখন এই বিন্দুর অবস্থানটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। আমরা এ বিন্দু থেকে কত দূরে বের করতে পারি, অথবা বি বিন্দু থেকে কত দূরে বের করতে পারি, সি বিন্দু থেকে কত দূরে বের করতে পারি, ডি বিন্দু থেকে কত দূরে বের করতে পারি। তার মানে এখানে লব্ধিটা এখানে আছে, কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের চারজনের চার রকম হবে। কেউ এ বিন্দু থেকে বের করবা, কেউ বি বিন্দু থেকে, কেউ সি বিন্দু থেকে, কেউ ডি বিন্দু থেকে অবস্থানটা তুমি বের করবা, তাই না? তো যে যেভাবেই করো না কেন তার সবারই অ্যান্সার সঠিক হবে। এক একজনের অ্যান্সার এক এক রকম আসবে। কারো আসবে 5 কিলোমিটার, 5 মিটার, কারো 6 মিটার, কারো 2 মিটার, কারো 1 মিটার আসতে পারে, তাই না? তাহলে অ্যান্সারটা তাদের এক একজনের এক এক রকমের আসবে। ওকে, তাহলে আমরা এখন অবস্থানটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, অবস্থানটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন অবস্থান তো একটা দূরত্ব, আরেকটা জিনিস ক্লিয়ার করি। 2 নাম্বার জিনিস, অবস্থান কিন্তু একটা দূরত্ব, তাই না? দূরত্ব কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। আমরা আমাদের যতগুলো ক্লাস হয়েছে তাতে আমরা দেখছি যে বল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দূরত্ব পজিটিভ নেগেটিভ হতে পারে, এটা একটু বোঝাই দূরত্ব কীভাবে পজিটিভ নেগেটিভ হয়। এটা মনে করো চৌরাস্তার মোড়। এই চৌরাস্তা থেকে সোজা দক্ষিণে গেছে তোমার ঢাকা, সোজা পশ্চিমে গেছে তোমার টাঙ্গাইল, সোজা পূর্বে গেছে তোমার জয়দেবপুর বা এই যে আমরা ডুয়েটের ওইদিকে, আর সোজা উত্তরে ধরো এটা গেছে তোমার কি ময়মনসিংহ, তাই না? আচ্ছা, দূরত্ব পজিটিভ নেগেটিভ ধরতে হয়, পজিটিভ নেগেটিভ না থাকলে আমরা দূরত্ব বুঝতে পারবো না। এখন ধরো তুমি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছো, ঠিক আছে? এখন যদি তুমি আমাকে ফোন দাও, ফোন দিয়ে যদি বলো যে ভাইয়া ডুয়েট আসবো আমি, ঠিক আছে, আর কত দূর আছে, ডুয়েটের অবস্থানটা আর কত দূর আছে, আমি তোমাকে সিম্পল একটা অ্যান্সার করে দিলাম যে ডুয়েটটা আরও 10 কিলোমিটার আসলেই তুমি ডুয়েট পাবা, 10 কিলোমিটার আসলেই তুমি ডুয়েট পাবা। কিন্তু আমার এই অ্যান্সারটা কিন্তু পূর্ণাঙ্গ হলো না। পূর্ণাঙ্গ হলো কি, এখন তুমি চৌরাস্তার মোড়ে, তুমি তো চিনো না ডুয়েট, তুমি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় বলবা, দাঁড়ায় তুমি যেখানে ডুয়েট আসার কথা ছিল তোমার, ডুয়েটটা থাকার কথা এই দিকে, দাঁড়াও আমি লিখে দিই একবারে, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। ডুয়েট কোন দিকে, এই দিকে, ঠিক আছে?
এখন তুমি করলা কি, চৌরাস্তার মোড়ে আমি যদি বলছি 10 কিলোমিটার আসলে হবে, তুমি করলা কি এখান থেকে ঢাকার দিকে রওনা দিলা 10 কিলোমিটার, যায় দেখলা ডুয়েট নাই। অথবা আরেকজন করলো কি, সে পশ্চিম দিকে রওনা দিয়ে দেখলো 10 কিলোমিটার গেছে, ঠিক বুঝে 10 কিলোমিটার ডুয়েট নাই। আবার এইরকম এদিকেও আসতে পারে। তার মানে এই দূরত্ব বোঝানোর জন্য, দূরত্ব যখন বলবা তুমি তখন কিন্তু সাথে তার দূরত্বের দিকটাও দেখাইতে হবে। শুধু দূরত্ব বললে হবে না, দূরত্বের দিক দেখাইতে হবে। কিরকম? ও, তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, বলের যেরকম মান এবং দিক আছে, দূরত্বেরও মান এবং দিক আছে। তাহলে তুমি, আমার উত্তরটা হওয়ার দরকার ছিল এরকম, তুমি যখন আমাকে ফোন দিয়েছ তখন আমার উত্তরটা হওয়ার কথা ছিল এরকম, যে তুমি যেখানে দাঁড়ায় আছো ওখান থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার আসো। কোন দিকে? এই যে এইদিকে পূর্ব দিকে 10 কিলোমিটার আসো। তাহলে তোমার কিন্তু আর মানে আর কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি যদি বলতাম 10 কিলোমিটার আসো, তো তুমি 10 কিলোমিটার কোনাকুনি রওনা দিতে পারতা, আবার এই কোনার দিকে রওনা দিতে পারতা, এই কোনার দিকে রওনা দিতে পারতা, আবার যে দিক থেকে আসছো ওই দিক থেকে আবার উল্টা রওনা দিতে পারতো, তাই না? যে মাথা যদি বেশি সমস্যা থাকে তো সে কী করবে, যে দিক থেকে আসছে আবার ওই দিকেই রওনা দিবে। তার মানে দূরত্ব প্রকাশ করার জন্য, দূরত্ব যখন বলবা তুমি তখন তার দুইটা জিনিস বলতেই হবে। একটা হচ্ছে একটা হচ্ছে কি দূরত্ব মান, কত দূর আসতে হবে, আর একটা হচ্ছে তার দিক। এখন বলের যেহেতু দুইটা জিনিস থাকে, বলের দুইটা জিনিস থাকে না, দূরত্বেরও দুইটা জিনিস আছে, একটা মান দিক। আমরা বল যখন যোগ করছি বিয়োগ করছি তখন দেখি একটা খেয়াল করা, সামেশন অফ এফ এক্স লিখছি না আমরা, এরকম সামেশন অফ এফ এক্স লিখছি, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু লিখছি। যখন এটা করছি তখন আমরা একটা দিকে পজিটিভ ধরছি, আর একটা দিকে কি ধরছি, নেগেটিভ ধরছি। একটা নেগেটিভ আর একটা কি আসছে, পজিটিভ। তারপর আমরা অঙ্ক করছি, অঙ্ক করার পরে লাস্টে একটা রেজাল্ট আসছে, তাই না? অঙ্ক করার পরে লাস্টে একটা রেজাল্ট আসছে, মনে করো লাস্টে রেজাল্ট আসছে -200 নিউটন, -200 নিউটন। ঠিক আছে, এখন এই যে মাইনাসটা আসছে, এটা দূর বলের ক্ষেত্রে কি ছিল, বড় থেকে ছোট বিয়োগ নয়, ছোট থেকে বড় বিয়োগ হয়েছে, মাইনাস আসছে। তাহলে মাইনাসটা আমরা উঠাই দিব, উঠাই দিয়ে লিখবো কি, +200 নিউটন, +200 নিউটন। তাহলে অ্যান্সারটা কীভাবে দিব, এই ডিরেকশনটা কীভাবে দিব, এইদিকে না এইদিকে? আমরা অরিজিনালি এই রেজাল্ট আসছে মাইনাস, এই দেখো মাইনাস আসছে, মাইনাস মানে কোন দিকে, ওই দিকে, তাহলে আমরা ওই দিকে দিব অ্যান্সার, ডিরেকশনটা এইদিকে দিব। ঠিক দূরত্বের ক্ষেত্রেও, দূরত্ব বের করার সময় আমাদের এরকম একটা জিনিস করতে হবে। ঠিক আছে, দূরত্ব বের করার সময় আমাদের এরকম একটা জিনিস করতে হবে। তাহলে আমি একটু একটু লেখি, আমি একটু বিরতি দিয়ে আমি একটু লেখি, লেখার পর তোমাদের আবার আসতেছি। দেখো এখানে আমি লিখলাম, এটা মানে আমাদের দূরত্ব বের করতে হবে, বল না। আমরা সাধারণত বল বের করছি, বলের মান পজিটিভ আসছে, নেগেটিভ আসে, এরকম আসে। যদি বলের মান পজিটিভ আসে তাহলে আমরা পজিটিভ দিকেই অ্যারো চিহ্ন দিই, আর নেগেটিভ আসলে নেগেটিভ দিকে অ্যারো চিহ্ন দিই, তাই না? এখন আমাদের দূরত্ব বের করতে হবে। দূরত্ব তো অ্যারো চিহ্ন হয় না, দূরত্ব অ্যারো চিহ্ন হয় লিখে প্রকাশ করে। আচ্ছা আমি বলি যেটা, এই যে এখানে দুইটা নিয়ম লিখছি আমরা, নিয়মটা এখন তুমি হয়তো ক্লিয়ার বুঝবা না, কিন্তু আমি একটু পরে ক্লিয়ার বুঝাই দিব। তারপরে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে লেখা আছে অজানা দূরত্ব বের করার সময় কিভাবে পজিটিভ নেগেটিভ ধরতে হয়। মানে আমরা অজানা দূরত্ব বের করব, একটা দূরত্ব মানে বের করব, যে বরিশাল থেকে ঢাকার দূরত্ব বের করব, অবস্থান, অথবা গাজীপুর থেকে ঢাকার দূরত্ব বের করব, অবস্থান বের করব, তখন কিভাবে পজিটিভ নেগেটিভ ধরতে হয়। পজিটিভ নেগেটিভ ধরার নিয়ম হলো যে কোনো দিকেই পজিটিভ নেগেটিভ ধরা যায়। ঠিক আছে, যে কোনো দিকেই পজিটিভ নেগেটিভ ধরা যায়। এই যে, তবে অজানা মান যেদিকে থাকবে সেই দিকে পজিটিভ ধরলেই তোমার সুবিধা হবে। ক্লিয়ার বুঝাইতে পারছি? যে কোনো দিকেই পজিটিভ নেগেটিভ ধরা যায়, তবে এইটাই তুমি মনে রাখো, যে কোনো দিকে এটা বাদ দাও, তবে অজানা মান যেদিকে থাকবে সেই দিকে পজিটিভ ধরতে হবে। এটা এখন ক্লিয়ার হতেছে না, তাই না? আমরা অঙ্কে যেই ক্লিয়ার করবো লাস্টের দিকে। অজানা মান এখন শুধু মুখস্থ করো, অজানা মান যেদিকে থাকবে সেই দিকেই পজিটিভ ধরতে হবে। আচ্ছা, নিয়ম 2, যদি এই যে যদি অজানা মানের রেজাল্ট পজিটিভ আসে, অজানা একটা মান তো একটা, ওইটার রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে
যেদিকে অজানা মান ধরা হয়েছে দূরত্বের দিক সেই দিকেই হবে। মানে আমরা তো একদিকে পজিটিভ ধরবো একদিকে নেগেটিভ ধরবো, তার মানে অজানা মানের দিকেই পজিটিভ ধরবো আমরা। যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে যেদিকে ধরা হয়েছে ওই দিকেই দিক হবে। আর যদি নেগেটিভ আসে তাহলে যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে হবে। ওকে, মানে যেদিকে ধরা হয়েছে ওই দিকেই হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে বিপরীত দিকে। তার মানে এইটা আমরা এই যে এই অঙ্কের মধ্যে একটু দেখো, এই দুইটা লাইনের মধ্যে দেখো, এই যে লাইনটার মধ্যে দেখো একটু। আমরা সামেশন অফ এফেক্স করছি, এখানে এফেক্স করার সময় আমরা পজিটিভ ধরছি ডান দিকে, তার মানে নেগেটিভ বাম দিকে, নেগেটিভটা বাম দিকে। এখন এটা করার পর অঙ্ক করছি, দেখো যে অঙ্ক করার পরে রেজাল্ট আসছে কি পজিটিভ, পজিটিভ না? তাহলে এই ডিরেকশনটা কোন দিকে দেখাইছি, যেদিকে পজিটিভ ওই দিকেই। কিন্তু যদি নেগেটিভ আসতো তাহলে আমরা এটার বিপরীতে দেখাইতাম, পজিটিভের বিপরীতে দেখাইতাম। এইটাই আমি এখানে বলছি, যদি অজানা মানের রেজাল্ট পজিটিভ আসে তাহলে যেদিকে অজানা মান ধরা হয়েছে দূরত্বের দিক সেদিকেই হবে। যদি পজিটিভ আসে দূরত্বের পজিটিভ দিকেই হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে হবে। ওকে, আমাদের প্রাথমিক কাজ শেষ, এখন আমরা অঙ্কে চলে যাব ডাইরেক্ট। ঠিক আছে, আচ্ছা আমরা এই অঙ্কটা করবো, এই অবস্থান নির্ণয়টা করব, অবস্থান নির্ণয় করব, কিন্তু অবস্থানটা আমাদের এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। যেমন কেউ কেউ এ বিন্দু থেকে অবস্থান বের করবে, কেউ বি বিন্দু থেকে বের করবে, কেউ সি বিন্দু থেকে বের করবে, কেউ ডি বিন্দুতে বের করবে। এই জন্য এই অঙ্কটা আমরা একটু অনেকবার করব, এ থেকে একবার করব, বি থেকে করব, সি থেকে করব, ডি থেকে করব, তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে, তাহলে এক একজনের অ্যান্সার এক এক রকম, কারো পজিটিভ আসবে, কারো নেগেটিভ আসবে। ঠিক আছে, কারো আসবে পজিটিভ, কারো আসবে নেগেটিভ। ওকে, আর আরেকটা কথা হলো, অঙ্কে যদি নির্দিষ্ট করে বলে দিত তাহলে ঝামেলাটা হইতো না। অঙ্কে যদি বলে দিত যে লব্ধির এ বিন্দু থেকে লব্ধির অবস্থান নির্ণয় করো, তাহলে সবার রেজাল্ট একই রকম আসবে। তাহলে খেয়াল রাখবা যে অঙ্কে কি নির্দিষ্ট কোনো বিন্দুর কথা বলে দিছে যে এই বিন্দু থেকে অবস্থান নির্ণয় করো, বলে নাই। তার মানে অঙ্কে কি বলছে যে এ বিন্দু থেকে অবস্থান নির্ণয় করো, অথবা বি বিন্দু থেকে বের করো, অথবা সি বিন্দু থেকে বের করো, বলে নাই। শুধু বলছে অবস্থান নির্ণয় করো। তার মানে তোমার স্বাধীনতা আছে যে কোনো বিন্দু থেকেই অবস্থান বের করা। সবার একটা ভুল ধারণা আছে এখানে, এই অঙ্ক যারা করে, যারা পুরাতন ছাত্র লংয়ের যারা আছে, তাদের একটা ভুল ধারণা হইলো বইয়ে এ বিন্দু থেকে করা আছে। দেখো আমাদের ওই বইয়ে এ বিন্দু থেকে, এই যে এ প্রান্ত থেকে করা আছে, তো সবাই মনে করে যে এ প্রান্ত থেকে করতে হবে, না করলে ভুল হবে। ঠিক আছে, না করলে মার্ক কেটে দিবে। এটা কোনো কথা না যে এ প্রান্ত থেকেই করতে হবে, তুমি ইচ্ছা করলে বি বিন্দু থেকে করতে পারো, সি বিন্দু থেকে করতে পারো, তাই না? এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। আচ্ছা তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথমে আমরা লব্ধির মান এবং দিক বের করব। এই জন্য এই চিত্রটাকে কপি করে এখানে একটা নিয়ে নিলাম। আমরা আমরা এই 1500, 1000 এবং 500 নিউটন বলকে বিভাজন করে ফেলবো। ওকে, তারপর আমরা অঙ্ক নর্মালি যেভাবে লব্ধি নির্ণয় করে ওইভাবেই করে ফেলবো। দেখো এই চিত্রটাকে আমরা পাশে চিত্রটা আঁকছি এবং বলগুলোকে বিভাজন করে দিয়েছি, যে 1500কে ভেঙে দুইটা করছি, একটা দুইটা, 1000কে ভেঙে একটা দুইটা করছি, 500কে ভেঙে একটা দুইটা করছি। এই অঙ্কটা করার সময় আমরা একটু বেশি সময় লাগবে, আমি আগেই বলছি, গত ক্লাসেও বলছি যে এই অঙ্কটা একটু বেশি সময় নিয়ে করব। তো আরও কাজ আছে, মানে একটু বিরক্ত হওয়া যাবে না। এই অঙ্কের মধ্যে আমরা অনেক কিছু শেখাবো যেটা পরবর্তী চ্যাপ্টারেও কাজে লাগবে। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের বলগুলোরে লব্ধি বানাই ফেলো। যেমন আমরা সামেশন অফ এফ এক্স করছে, এটা নর্মালি তোমরা যেটা পারো ওইটাই, এই যে সামেশন অফ এফ এক্স, এই যে এখান থেকে তোমরা করে ফেলবো এটারে। এখানে কত আসে সামেশন অফ এফ এক্স করলে, এই যে এটা করলে এইটা অ্যান্সার আসে। নেগেটিভ আসছে, সামেশন অফ এফ ওয়াই করবা, করার পরে এরকম একটা চিত্র আসবে, চিত্র আসবে না, একটা এইদিকে আরেকটা এইদিকে, এবং আর ইজিক্যাল টু রুট ওভার এই একটা স্কোয়ার যোগ আরেকটা স্কোয়ার করলে তারপরে থিটা ইজিক্যাল টু আসবে। তার মানে লব্ধির এখানে যেটা ভুল করছে, এই থিটাটা আগে বের করা দরকার ছিল, থিটা আগে বের করে এই অ্যান্সারটা এখানে হবে না। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমি ক্লিয়ার করে দিই। এখানে অ্যান্সারটা হবে এরকম, এই ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন হবে এইদিকে, এই যে, তাই না? আর এখানে একটা থিটা হবে, এই যে থিটা, এটা হচ্ছে অ্যান্সার।
এখানে একটা থিটা হবে, থিটাটা বসাই দিতে পারবা তুমি, বসাই দিতে পারবা না কারণ জায়গা ছোট। আর এখানে একটা অ্যান্সার লিখে দেবে। এইটুকু আমরা পারবো। তুমি দেখো আমরা করাইলাম না এইটুকু, যেহেতু এই অঙ্কে অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের অনেক কিছু ঝামেলা আছে। পারবা না এটা করতে? এই যে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমাদের এই অংশটুকু তুমি নিজে নিজেই পারবা, লব্ধির মান এবং অবস্থান নির্ণয়, লব্ধির মান এবং দিক নির্ণয়। এই অংশটুকু, এই যে অংশটুকু তুমি নিজে নিজেই পারবা। এইটা তুমি নিজে নিবে, লব্ধির মান এবং দিক নির্ণয়, তাই না? আমরা এখন লব্ধির অবস্থান নির্ণয় করবো, এই যে অবস্থানটা নির্ণয় করবো। এই অংশটুকু আমি বোঝাবো, এই অংশ নিচের অংশটুকু আমি বোঝাবো। তাহলে এটাই করতেছি এখন। আমি আরেকটা ফিস চিত্র আঁকি, ফিস চিত্র এঁকে আমরা এই অবস্থানটা বোঝানোর চেষ্টা করবো। এখন আমরা একটা চিত্র আঁকছি, এখন আমরা লব্ধির অবস্থানটা বের করব। যে লব্ধিটা বের করলাম কত, 3764.96 নিউটন, 3764.96 নিউটন। এই লব্ধিটা কোথায় অবস্থিত? আমি ধরে নিলাম লব্ধিটা আছে এই বিন্দুতে। লব্ধিটা কোথায় আছে? এই যে এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে। ঠিক আছে, এখন এই বিন্দুটা কত দূর অবস্থিত এটা তোমার বের করতে হবে। বের করার সময় তুমি এখন এ বিন্দু থেকে বের করতে পারো, বি বিন্দু থেকে বের করতে পারো, সি বিন্দু থেকে বের করতে পারো, ডি বিন্দু থেকে বের করতে পারো। আমি করব কি, আমি এ বিন্দু বি বিন্দু থেকে বের করব। এই যে এখান থেকে লব্ধির অবস্থানটা, এই যে এখান থেকে এই যে দূরত্বটা, আমি এই দূরত্বটা বের করব। এই দূরত্বটা বের করব এবং এখান থেকে এই দূরত্বটা ধরলাম আমি এক্স। অন্য কিছু ধরতে পারো তুমি, যে কোনো কিছু ধরতে পারো। এই দূরত্বটা হয়েছে এক্স, এই এক্স এর মান আমরা বের করব। তো লব্ধিটা কোথায় অবস্থিত? এই যে এই বিন্দুতে। আমি দূরত্বটা কোন বিন্দু থেকে ধরলাম? বি বিন্দু থেকে। দূরত্ব তুমি এ বিন্দু থেকে ধরতে পারতা, সি বিন্দু থেকে ধরতে পারো, সি বিন্দু থেকে বাম দিকে এক্স, অথবা ডি বিন্দু থেকে বাম দিকে এক্স। আমি ধরছি বি বিন্দু থেকে ডান দিকে, এটা এক্স দূরত্ব। কিন্তু বইয়ে কিন্তু এখানে এই বিন্দুতে করে নাই। বইয়ে করছে কোন বিন্দুতে আমি দেখাই তোমার, এই যে দেখো, এই যে এই বিন্দুতে। এই তোমাদের যে পিডিএফ শিট দেওয়া আছে, এই যেটা এই বিন্দুতে করা আছে। এবং দূরত্বটা ধরছে কোথা থেকে? এ বিন্দু থেকে ডান দিকে এক্স দূরে, এ বিন্দু থেকে ডান দিকে এক্স দূরে। আর আমরা ধরছি কোথায়? বি বিন্দু, এ আমরা ধরছি এখানে, এই যে এখানে ধরছি। তাহলে বি বিন্দু থেকে ডান দিকে ধরছি এক্স দূরে। আচ্ছা আচ্ছা, তুমি এখন এ বিন্দু থেকেও ধরতে পারতা। তাহলে বইয়ের সাথে আমার দুটো জিনিস মিলতেছে না। একটা হচ্ছে বইয়ে এ বিন্দু থেকে ধরছি, আমি এই বিন্দু থেকে ধরি নাই, আমরা ধরছি বি বিন্দু থেকে। বইয়ে লব্ধির অবস্থানটা ধরছে এ এবং বি এর মাঝখানে, যে কোনো এক জায়গায়। আমি ধরছি বি এবং সি এর মাঝখানে। তার মানে দেখো আমি সম্পূর্ণ অন্যরকম করতেছি, তাই না? আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে। এক্স একটা অজানা মান, তাই না? একটা অজানা মান। আমি নিয়মের মধ্যে বলছিলাম, দেখো নিয়মের মধ্যে বলছিলাম, এই যে অজানা মান যেদিকে থাকবে সেই দিকে পজিটিভ ধরতে হবে, অজানা মান যেদিকে থাকবে ওই দিকে পজিটিভ ধরতে হবে। আচ্ছা, তোমার এই অংশটা আমি যেটা লিখলাম নতুন করে, এই অংশটা আবার পরের অংশটা লিখবো এখন আমি, আবার এখনই লিখবো। এই অংশটা তোমাদের পিডিএফে নাই, ঠিক আছে? আমি এক কাজ করব, আজকে আবার এই ক্লাস 2 এর যে পিডিএফটা, এটা আবার দিব। তোমরা আগেরটা ডিলিট করে দিয়ে এটা রাখবা, এটার মধ্যে এই জিনিসগুলো লাগবে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। এই যে বলের সাম্য অবস্থার প্রাথমিক ধারণা দিব আজকে আমি এখন, ঠিক আছে? এটা লিখে দিব। তার মানে অজানা মানের দিক কোন দিকে পজিটিভ ধরতে হবে? অজানা মান যেদিকে থাকবে সেই দিকে পজিটিভ ধরতে হবে। তাহলে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ ধরতে হবে অঙ্ক করার জন্য। পজিটিভ নেগেটিভ, আমি পজিটিভ নেগেটিভ ধরি। এই দিক হচ্ছে তোমার পজিটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ, আর এই দিকটা হচ্ছে বিপরীত দিকটা নেগেটিভ, আমরা জানি। এই দিকটা হচ্ছে নেগেটিভ। তার মানে একদিকে হবে পজিটিভ, এটা পজিটিভ দিক, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ। মানে কখনো দূরত্ব বের করার জন্য এরকম পজিটিভ নেগেটিভ। এখন কথা হচ্ছে পিডিএফ তো এরকম পজিটিভ নেগেটিভ ধরে নাই। আচ্ছা, এটা ধরতে হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানে ধরতেছি। এই জিনিসটা তোমার ক্লিয়ার হবে, ধরতে হয় না, পজিটিভ নেগেটিভ ধরতে হয় না, ধরলেও সমস্যা নাই। আমি বোঝানোর জন্য পজিটিভ ধরলাম কোন দিকে,
আমি যেদিকে অজানা মান, মনে অজানা মান কোন দিকে, এক্স একটা অজানা মান, এই অজানা মান এইদিকে পজিটিভ আর এইদিকে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখন এই অঙ্কটা আমরা এখন করব না, আর একটু সময় লাগবে, আর আধা ঘন্টা পরে করব। এই অঙ্কটা আমরা এখনই করব না, আমরা আর একটু পরে করব। আমরা আধা ঘন্টা সময় লাগবে আরও, দেখি আমি আধা ঘন্টা অন্য কিছু বুঝে আসি তারপরে করব। আমরা বিরতি থেকে আসলাম। অজানা মান আমাদের অঙ্কের মধ্যে ছিল, এই পজিশন ছিল, এই এক্স এর মান বের করতে হবে। এক্স একটা অজানা মান, এক্স একটা অজানা মান, এই অজানা মান বের করতে গেলে কি নিয়ম কি কি এটা আমরা শিখবো এখন। আমি কিছু লেখালেখি করছি, দেখো লেখালেখিগুলো বোঝা যায় কিনা। অজানা মান বের করার নিয়ম, এই দেখো অজানা মান বের করার নিয়ম। এক নম্বরে অজানা মান বের করতে সমীকরণ লাগে। অজানা মান বের করতে কি লাগবে? সমীকরণ লাগবে। আর দুই নম্বর নিয়মটা হচ্ছে যে কয়টা অজানা মান থাকবে ঠিক সেই কয়টা সমীকরণ লাগবে। তার মানে অজানা মান বের করতে সমীকরণ লাগবে। আর দুই নম্বর নিয়ম হচ্ছে যে কয়টা অজানা মান থাকবে ঠিক ওই কয়টা সমীকরণ লাগবে। এখন কথা হচ্ছে সমীকরণ কাকে বলা হয়? সমীকরণ হচ্ছে একটি রাশিমালা, এই যে সমীকরণ হচ্ছে একটি রাশিমালা যার মধ্যে অজানা মান থাকবে, ঠিক আছে, মাঝে সমান চিহ্ন থাকবে, দুই পাশে মান থাকবে। যেমন উদাহরণ দেয়, একটা পেঁচায় না পেঁচা উদাহরণ দেয়, যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 3 একটা সমীকরণ, এক নং সমীকরণ, আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 4 এটা 2 নম্বর সমীকরণ। এখানে তাহলে দুইটা সমীকরণ। সমীকরণ কাকে বলে দেখো, মাঝখানে সমান চিহ্ন আছে আর দুই পাশে জিনিসপত্র আছে, অজানা মান আছে, মান আছে। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। তাহলে অজানা বের করতে কি লাগবে? সমীকরণ লাগবে। আর যে কয়টা অজানা মান থাকবে ঠিক ওই কয়টা সমীকরণ লাগবে। এখানে দেখো আমাদের উপরে যে দুইটা, এই যে দুইটা সমীকরণ এখানে কথা বলছে, এখানে দুইটি সমীকরণ দেখানো হয়েছে। কয়টা সমীকরণ? একটা, দুইটা। এই দুইটি সমীকরণে অজানা মান হচ্ছে 3টি। এখানে অজানা মান 3টি। এই 3টি অজানা মান হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। তার মানে দুইটা সমীকরণ, অজানা মান এক্স, ওয়াই এবং একটা কি জেড। ঠিক আছে, দেখো তো কয়টা? 3টা না? এই 3টি অজানা মান এই দুইটি সমীকরণ থেকে বের করা যাবে না। এইটাই আমাদের আলোচনার বিষয় আজকে। বিশেষ করে মার্ক করো, সমীকরণ 2টা, অজানা মান হচ্ছে 3টা। তাহলে এই সমীকরণ যদি সমাধান করো, তুমি ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, মান বের করো, তাহলে কোনো মানই বের হবে না। কারণ কি? এখানে অজানা মান হচ্ছে 3টা, সমীকরণ হচ্ছে কয়টা? 2টা। এই 3টি অজানা মান এই দুইটি সমীকরণ বের করা যাবে না। 3টি অজানা মান বের করতে 3টি সমীকরণ লাগবে। এই দেখো, 3টি অজানা মান বের করতে 3টি সমীকরণ লাগবে। তোমরা উপরের দুইটি সমীকরণ থেকে 3টি অজানা মান বের করার চেষ্টা করে দেখতে পারো। তাহলে বলো দেখি, 2টি অজানা মান বের করতে কয়টা সমীকরণ লাগবে? 2টি সমীকরণ লাগবে। একটি অজানা মান বের করতে কয়টা সমীকরণ লাগবে? একটি সমীকরণ লাগবে। এখন দেখো আমরা যেখানে ছিলাম, এই যে যাচ্ছি, এখানে অজানা মান কয়টা? এক্স, এই যে এক্সটা অজানা মান, একটা অজানা মান, তাহলে কয়টা সমীকরণ লাগবে? একটা সমীকরণ লাগবে, তাই না? দুইটা যদি অজানা মান হয়তো দুইটা সমীকরণ লাগতো। তার মানে যে কয়টা অজানা মান থাকবে ওই কয়টা সমীকরণ লাগবে। আচ্ছা, এখন আমরা বলের সাম্যাবস্থার প্রাথমিক একটা ধারণা দেব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব বলের সাম্যাবস্থা নিয়ে ডিটেলস, প্রাথমিক একটা ধারণা। কোনো বস্তুর উপরে বল প্রয়োগে বস্তুটি যদি স্থির থাকে তখন তাকে সাম্যাবস্থা বলে। ঠিক আছে, যে কোনো সাম্যাবস্থার বস্তুর উপর 3টি সমীকরণ লেখা যায়। এই যে এখন সমীকরণ চলে আসছে, যে কোনো সাম্যাবস্থার সমীকরণের উপরে 3টি সমীকরণ লেখা যায়। 1 নং সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমরা এতদিন কিন্তু 0 লিখি নাই, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। ঠিক আছে, এই এফ এক্স ইজ ইকাল টু 0 এই সমীকরণটির সাহায্যে এক্স অক্ষের অজানা মান বল বের করা হয়। এটা কোন অক্ষের অজানা মান বের করার জন্য? এক্স অক্ষের। আর সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0 এই সমীকরণের সাহায্যে ওয়াই অক্ষে অজানা মান বের করা হয়। আর এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আজকের জন্য আমাদের লাগবে এইটা, সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু 0 এই সমীকরণটির সাহায্যে অজানা দূরত্বের মান বের করা হয়। কিসের মান বের করতে হয়? দূরত্বের মান বের করতে হয়। আমাদের আজকের অঙ্কে কিন্তু একটা দূরত্ব বের করতে হবে, যে এক্স একটা দূরত্ব, দেখো এই দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করার জন্য আমাদের সমীকরণ হচ্ছে এইটা, আমাদের এইটা দেওয়ার কাজ করব, সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু 0। আমরা অঙ্ক করলেই অঙ্ক হয়ে যাবে। তার মানে
আমরা এই সমীকরণটা এখানে প্রয়োগ করব। আমরা মোমেন্ট নেব, আমরা মোমেন্ট নিলে এই দূরত্বের মান চলে আসবে। কারণ মোমেন্ট নিয়ে আমরা শিখছি মোমেন্ট মানে কি, বল ইন্টু দূরত্ব। তাহলে এই দূরত্ব বের করার জন্য মোমেন্ট নিতে হবে। তাহলে আমাদের এই মোমেন্ট নিলেই অঙ্ক হয়ে যাবে। সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সাহায্যে দূরত্ব মান বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে তিনটা সমীকরণ লিখছি আমরা। এই তিনটা সমীকরণটা বলা হয় সাম্যাবস্থার সমীকরণ। এই তিনটা সমীকরণ কি বলা হয়, কি সাম্যাবস্থার সমীকরণ। সাম্যাবস্থা কি জিনিস আমি একটু চিত্র এঁকে দেখাই। ওখানে আমরা যেখানে অঙ্ক করছিলাম ওখানে একটু চিত্র এঁকে দেখাই সাম্যাবস্থা যেটা কি জিনিসটা কি। ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুটার পরে এদিকে বল প্রয়োগ করতেছি আমরা, এদিকে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম। ঠিক আছে, আমি বলের মানগুলো দিয়ে দিই। আচ্ছা, আমি চিত্র আইকা তোমাদের আবার আসতেছি, বিরতি যায়, বিরতি যায়, চিত্র আইকা তোমাদের সাথে আসতেছি আবার। দেখো আমি চিত্রটা আঁকছি। এখানে দেখো এক্স অক্ষ বরাবর তিনটা বল আছে, 200, 100 এইদিকে আর 300 এইদিকে। এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। কিভাবে? কারণ ডান দিকে সে 300 নিউটন, 100 আর 200 যোগ করলে 300 হয়, বাম দিকেও 300। তার মানে এটা কি ফলাফল, এখানে এটা এখানে স্থির থাকবে, এখানে স্থির থাকবে। ঠিক আছে, স্থির থাকবে। আচ্ছা, ওয়াই অক্ষে তো কোনো বল নাই, আমরা ওয়াই অক্ষে বল দিলে অনুরূপভাবে চিন্তা করতাম। তাহলে এক্স অক্ষে এটা স্থির আছে। ঠিক আছে, ওয়াই অক্ষে বল নাই, ওয়াই অক্ষে স্থির আছে। এখন আমি তোমাকে যদি বলি এখানে লব্ধি কত, এই যে এখানে লব্ধি কত, এখানে লব্ধি বের করতে পারবা? লব্ধি বের করতে হলে সামেশন অফ এফ এক্স করো, এই যেরকম লিখতে হবে সামেশন অফ, আমি এটা করে দেখাই। হ্যাঁ, ওয়াই অক্ষে তো কোনো বল নাই, সুতরাং ওয়াই অক্ষে কোনো লব্ধি হবে না। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কি, জিরো লিখবো না কিন্তু, আমরা লব্ধি বের করতেছি। লব্ধি বের করার সময় কি জিরো লিখতে হয়? এই যে একটু আগে লব্ধি বের করছি, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো লিখছি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো লিখছি, লিখি নাই। মনে রাখবা লব্ধি বের করার সময় কখনোই জিরো লিখতে হয় না, কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে অজানা মান যখন বের করব তখন আমাদের জিরো লিখতে হবে। ঠিক আছে, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু লিখলাম, এইদিকে পজিটিভ ধরছি, এদিকে নেগেটিভ ধরছি, তাহলে কি হবে, -300 -300 প্লাস 200, এই যে 200 প্লাস 200 প্লাস 200 প্লাস 100, ক্লিয়ার, প্লাস 100। ক্যালকুলেশন করো দেখি একজনে, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 0। রেজাল্ট 0 আসছে। কেন 0 আসলো কেন? কারণ এটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে রেজাল্ট তো 0ই আসবে, এই যে 0। ঠিক আছে, তার মানে এখানে লব্ধির মান আসছে 0, আর ইজিক্যাল টু কত আসবে, আর লব্ধি ইজিক্যাল টু 0। ঠিক আছে, স্পষ্ট তো, তুমি বোঝো না এটা 0 কেন আসলো? কারণ আমরা তো আগেই জানি এটা সাম্যাবস্থায় আছে। এই চিত্রটা সাম্যাবস্থা কিভাবে বুঝলাম? কারণ এইদিকে যত বল আছে এইদিকে ঠিক তত বল আছে, তাহলে এটা সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থার সময় ফলাফলটা 0 আসবে, এই যে লব্ধি কত আসছে, 0 আসছে। তার মানে একটা জিনিস এখন আরো একটু ক্লিয়ার হইলো, যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, যদি অঙ্কে বলে দেয় বস্তুটা সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা ডাইরেক্ট কি করবো জানো? ডাইরেক্ট লিখবো সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0 লিখবো। তাহলে কখন 0 লিখতে হবে? যখন কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে তখন তাকে ইজ ইকাল টু 0 লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এখন এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব, যে কোনো বস্তু সাম্যাবস্থায় আছে না নাই, একটা বস্তু সাম্যাবস্থায় আছে না নাই, তার উপযুক্ত প্রমাণটা কি? অঙ্ক করার পর আমরা কিভাবে প্রমাণ করব? এইটা যদি তুমি দেখেই বলো যে এটা সাম্যাবস্থায় নাই, বোঝা যাবে, কিন্তু আমি যদি বলি প্রমাণ করো যে সাম্যাবস্থায় আছে, প্রমাণ করার নিয়ম হলো যে এইটার সামেশন অফ এফ এক্স বের করবা। এফ এক্স করার পর রেজাল্ট দেখো 0 আসছে, তাই না? তার মানে লব্ধিটা 0। তার মানে কোনো অঙ্কে লব্ধির মান যদি 0 আসে তাহলে ওই অঙ্কটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় রাখার প্রমাণ কি? যদি কোনো অঙ্কে লব্ধির মান 0 হয়
তাহলে সে অবশ্যই সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই অঙ্কটায় লব্ধির মান 0, তাহলে এটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, আমরা আরেকটা চিত্র আঁকি, আমি একটু বিরতিতে যাই। এখন দেখো, আমি ওয়াই অক্ষে দুটো বল দিয়ে দিলাম। ওয়াই অক্ষে কয়টা বল দিছি? 2টা। তাহলে আমি এক্স অক্ষের রেজাল্ট কিন্তু 0 আসছে। এখন আমরা ওয়াই অক্ষ করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু, আমি উপরের দিকে পজিটিভ ধরলাম, তাহলে আসবে 250 প্লাস মাইনাস 50 সমান সমান রেজাল্ট আসবে 200 নিউটন। 250, তাহলে এটার অ্যারো চিহ্ন হবে উপর দিকে। তার মানে ওয়াই অক্ষে এটা সাম্যাবস্থায় নাই। ওয়াই অক্ষে একটা লব্ধি আছে, লব্ধির মান কত? ওয়াই অক্ষের লব্ধিটা 200 নিউটন। তাহলে আমরা ফাইনাল ডিসিশন দিতে পারি এটা, যে বস্তুটা আমি চিত্রটা আঁকছি, এটা সাম্যাবস্থা এক্স অক্ষে সাম্যাবস্থায় আছে, কিন্তু ওয়াই অক্ষে সাম্যাবস্থায় নাই। তার মানে এই বস্তুটা চলন্ত। কোন দিকে চলন্ত? এইদিকে না, এই বরাবর চলন্ত হচ্ছে এই বরাবর, এই সোজা উপর দিকে দৌড় দিবে। এটা ছেড়ে দাও, আমি ধরে রাখছি, এখানে ছবি আঁকছি, একটা ক্যামেরাতে ছবি তুলছি, কিন্তু বাস্তবে এটা কি হইতেছে? এটা এই দিকে চলে যেতেছে। কত বলে চলে যেতেছে? উপর দিকে সোজা খাড়া উপর দিকে চলে যেতেছে। কত বলে? 200 নিউটন বলে চলে যেতেছে। ঠিক আছে, তার মানে কোন অবস্থায় সাম্য অবস্থায় আছে বা নাই তার উপযুক্ত প্রমাণ হলো যে এটা মানে লব্ধি আছে বা নাই। এখন তোমাকে যদি আরেকটা চিত্র আঁকি, আমি আগে এইটি চিত্র দিয়ে বোঝাইলে অনেকের গন্ডগোল লেগে যাবে। আমি একেবারে যারা কম বোঝে তাদের জন্য বোঝাচ্ছি, যে এই যে চিত্র দিয়ে বোঝানো যাইতো, কিন্তু আমি আরেকটা চিত্র আঁকতেছি। দেখো তো, যে চিত্রটা আঁকছি একটু সিম্পল আঁকছি। দেখো তো এই চিত্রটা কি স্থির আছে না, স্থির না সাম্য অবস্থা না গতিশীল, কোনটা? এই অঙ্কটা অবশ্যই স্থির না, এটা গতিশীল। প্রমাণ হলে কি? লব্ধি বের করো। লব্ধি বের করার নিয়ম কি? সামেশন অফ এফ এক্স। অনেকে মনে করতেছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে, সামেশন অফ এফ এক্স বের করবো আমরা, দেখে বোঝা যাচ্ছে না যে এটা গতিশীল। কিন্তু ধরো বড় বড় অঙ্ক, তখন তো দেখে বুঝবা কিভাবে? বড় অঙ্কের ক্ষেত্রে কি দেখে বোঝা যাবে? বোঝা যাবে না, এই জন্য আমরা নিয়ম মাফিক করছি। তো সামেশন অফ এফ এক্স আমি ডান দিকে পজিটিভ ধরছি, ডান দিকে পজিটিভ ধরলে -70 প্লাস কত? 100, -70 প্লাস হয়েছে 100। এখানে রেজাল্ট আসবে তোমার 30 নিউটন, এবং এটা এই দিকে 30 নিউটন, এটা এই দিকে। সুতরাং আর ইজিক্যাল টু হবে, মানে লব্ধি ইজিক্যাল টু ওয়াই অক্ষে তো কোনো কিছু নাই, তাহলে এটাই আর। ওয়াই অক্ষে যেহেতু কোনো কিছু নাই, এটাই লব্ধি। এক্স অক্ষের লব্ধিটাই হয়েছে ফাইনাল লব্ধি, 30 নিউটন এইদিকে। তার মানে আমাদের এখানে একটা আর এর মান চলে আসছে, এই যে আর এর মান। তার মানে এই বস্তুটা সাম্য অবস্থায় নাই। তার মানে কোনো অঙ্ক সাম্য অবস্থায় আছে না নাই তার প্রমাণ হলো যদি লব্ধির মান 0 আসে তাহলে সাম্য অবস্থা, আর লব্ধির যদি কোনো মান আসে তাহলে সাম্য অবস্থায় নাই। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় এইটা তো সাম্য অবস্থায় নাই, এটা সাম্য অবস্থায় বানাইতে হবে, কিভাবে বানাইতে হবে? স্পষ্ট বোঝা যাচ্ছে যে এদিকে 100 নিউটন বল আর এদিকে 70, তাহলে এদিকে 70 এদিকে 30 দিলে হয়ে যাবে না? এদিকে 30 নিউটন বল দিলে স্থির হয়ে যাবে। এই যে 30 নিউটন বল দিয়ে দিলাম, এখানে 30 নিউটন বল দিলেই স্থির হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে 30 নিউটন বল দিলাম, এই পাশে দিলাম কেন? আমি শেষে টানছি, তাই না? টানছি, ইচ্ছা করলে ধাক্কা দিয়েও থামাইতে পারতাম। থামানোর জন্য 2টা নিয়ম আছে, আমি এই বছরটা থামাই দিছি, এখন দেখো এখন থামে গেছে না? থামানোর জন্য 2টা নিয়ম আছে, একটা হচ্ছে টাইনাও থামানো যায়, ধাক্কা দিয়েও থামানো যায়। তাহলে আমি এই 30 নিউটন বলটা এই পাশে না দিয়ে আমরা এই পাশেও দিতে পারতাম। এই দেখো, এই পাশে দিয়ে দিই। 30 নিউটন বলটা আমি এই পাশে দিয়ে দিলাম, একই তো কথা।
তাই না? তার মানে ডান দিকে হলো 70 আর 30 100, আর বাম দিকে বাম দিকে হলো 70 আর 30 হচ্ছে 100, আর ডান দিকে কত 100। তার মানে যে কোনো একদিকে দিলেই হবে, তাই না? মানে যে কোনো দিকে না, যে কোনো পাশে দিলেই হবে, ডান পাশে দিলে হবে বাম পাশে, কিন্তু দিকটা কিন্তু ওই দিকে দিতে হবে যেদিকে কম আছে। আমি আবার বলতেছি, কোনো বস্তু সাম্যাবস্থায় আছে বা নাই তার প্রমাণ হলো যদি অঙ্ক করার পরে লব্ধির মান শূন্য আসে তাহলে বুঝতে হবে বস্তুটা সাম্যাবস্থায় নাই, আছে। আর যদি লব্ধির কোনো মান আছে তাহলে সাম্যাবস্থায় নাই। আমাদের এই অঙ্কে যেটা করতেছি এখানে লব্ধির মান শূন্য না, লব্ধির একটা মান আছে 30 নিউটন। কোন দিকে? ডান দিকে। এটা সাম্যাবস্থায় নাই। এখন যদি আমি বলি এটা সাম্যাবস্থা বানাইতে হবে, তাহলে আমি বইয়ের ভাষায় বলি কোনো বস্তুকে সাম্যাবস্থায় বানাইতে হলে লব্ধি যত আসছে ঠিক সেই পরিমাণ বল লব্ধি যে দিকে আছে তার উল্টা দিকে বসায় দিতে হবে। এটা বইয়ের ভাষায় কথা বললাম। কি? যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা বা স্থির বানাইতে চাও তাহলে লব্ধির মান কত আসছে দেখো, ওই লব্ধির মানটাকে উল্টা করে বসাইতে হবে। লব্ধির মানটাকে উল্টা করে বসাইতে হবে। এখানে দেখো লব্ধি আসছে কত? 30 নিউটন, সোজা ডান দিকে। 30 নিউটন বল সোজা ডান দিকে। তাহলে এটা যে স্থির করতে চাও, এই যে লব্ধি যত আসছে কত আসছে 30, সোজা এদিকে না, এটা উল্টা করে বসাইতে হবে। লব্ধি যেদিকে আসছে তার উল্টা দিকে বসাইতে হবে। তো লব্ধি কোন দিকে আসছে? ডান দিকে। তাহলে 30 নিউটন বলটা এই চিত্রে বসাবো, কোন দিকে বসাবো? বাম দিকে। এই যে বাম দিকে বসাই দিল, এটা 30 নিউটন বল। ক্লিয়ার না? আমি বইয়ের ভাষায় বলছি, যেটা তুমি এমনিতেই বুঝতেছ, কিন্তু আমি বইয়ের ভাষায় বলতেছি। বইয়ের ভাষাটা হচ্ছে এরকম, কোনো বস্তু যদি সাম্যাবস্থায় আছে বা নাই তার প্রমাণ হইল লব্ধির মান দেখতে হবে। যদি লব্ধির মান শূন্য হয় তাহলে সে সাম্যাবস্থায় আছে, আর যদি লব্ধির কোনো মান আসে তাহলে সাম্যাবস্থায় নাই। আর যদি সাম্যাবস্থায় বানাইতে বলি তোমাকে আমি, তাহলে বানানোর নিয়ম হয়েছে লব্ধি যত দিকে আসছে তার উল্টা দিকে, লব্ধি যেদিকে আসছে, এই যে লব্ধি যেদিকে আসছে তার উল্টা দিকে, যেদিকে আসছে এইদিকে আসছে তাই না, ডান দিকে, তার উল্টা দিকে ওইটা বসাই দিলে হয়ে যাবে। এই লব্ধিটারে উল্টা করে বসাই দিলে হবে। সিম্পল কথা, এই লব্ধিটাকে উল্টা করে বসাই দিলেই সাম্যাবস্থায় আসবে। ঠিক আছে? ওকে। আমরা দেখো অনেক পেঁচাইতেছি এটা নিয়ে, তাই না? কিছু করার নাই তো। এখন আসো, আমাদের সমীকরণ হচ্ছে তিনটা, তাই না? এই তিনটা সমীকরণ নাম হচ্ছে সাম্যাবস্থার সমীকরণ। এক নম্বর সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু জিরো, এটা হচ্ছে একটা সমীকরণ। সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু জিরো, এটা সাম্যাবস্থার সমীকরণ। সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো, এইটা হচ্ছে ইসের সমীকরণ। এই সমীকরণগুলো ব্যবহার করার একটা শর্ত আছে। এই সমীকরণ তিনটি, এই সমীকরণ তিনটি ব্যবহার করার একটি শর্ত আছে। শর্তটি হলো বস্তুটি সাম্যাবস্থায় থাকতে হবে। তার মানে এই সমীকরণ তিনটি ব্যবহার করার একটা শর্ত আছে। শর্তটা হলো বস্তুটি সাম্যাবস্থায় থাকতে হবে। কোনো বস্তু যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করা যাবে না। কোনো বস্তু যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করা যাবে না। এই সমীকরণ তিনটে ব্যবহার করার শর্তটা হয়েছে কি? সাম্যাবস্থায় থাকতে হবে। আর এই সমীকরণ তিনটির কাজ কি? অজানা মান বের করা। এই সমীকরণ তিনটির কাজ হচ্ছে অজানা মান বের করা। এই তিনটা সমীকরণের এই সমীকরণটা আমাদের আজকের জন্য লাগবে। কি সমীকরণটার নাম কি? সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো। ঠিক আছে? সাম্য অবস্থার একটা সমীকরণ আজকে আমাদের লাগবে। এখন আমরা তাই করব। এখানে দেখো এক্স এর মান বের করতে হবে। আমাদের সমীকরণ লাগবে এইটা, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো, এই সমীকরণটা লাগবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে এই সমীকরণটা এই অঙ্কে ব্যবহার করা যাবে না, কারণ এই অঙ্কটা সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থায়, কারণ এই সমীকরণ ইউজ করার শর্তই হচ্ছে অঙ্কের সাম্যাবস্থায় থাকতে হবে। সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো, এই সমীকরণ ব্যবহার করার প্রাথমিক শর্তই হচ্ছে
বস্তুটা সাম্যাবস্থায় থাকতে হবে, কিন্তু আমাদের এই অঙ্ক তো সাম্যাবস্থায় নাই। প্রমাণ হইলো লব্ধি আছে। লব্ধি কত? 3764.96 নিউটন। থার্ড কোয়াড্রেন্টে লব্ধি আছে, থার্ড কোয়াড্রেন্টে, মানে এই অবস্থায় লব্ধিটা আছে, এই অবস্থায়। এই যে এইটা হচ্ছে লব্ধি, এটা লব্ধি, এটা হচ্ছে 59.86 ডিগ্রি কোণে, 86 ডিগ্রি কোণে। এবং লব্ধির মান কত? লব্ধি ইজ ইকাল টু 3764.96 নিউটন। এইটা হচ্ছে লব্ধি। এই যে লব্ধির মান কি শূন্য আসছে? আমরা একটু আগে ক্লিয়ার করার চেষ্টা করছি, লব্ধির মান কি শূন্য আসছে? যদি লব্ধির মান শূন্য আসতো তাহলে এটা সাম্যাবস্থায় থাকতো, তখন আমরা এই সমীকরণ ইউজ করতাম। কিন্তু এই অঙ্কের লব্ধির মান শূন্য আসে নাই, 3764.96 নিউটন আসছে, এবং থার্ড কোয়াড্রেন্টে এক্স অক্ষের সাথে 59.86 ডিগ্রি কোণে আছে। তার মানে এই সমীকরণ ব্যবহার করা যাবে না। কিন্তু এই সমীকরণ ব্যবহার করা ছাড়া তো অজানা মান এক্স এর মান বের করা যাবে না। আমি বলতেছি এই সমীকরণ ব্যবহার করা যাবে না, কারণ কি? লব্ধির মান শূন্য আসে নাই। কিন্তু এই সমীকরণ ব্যবহার ছাড়া আবার এই এক্স এর মানও বের করা যাবে না। তাহলে একটা উপায় আছে। উপায় হয়েছে এই বস্তুটাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে হবে। সাম্যাবস্থা কীভাবে আনতে হয়? লব্ধিটাকে উল্টা করে বসাই দিলে সাম্যাবস্থা হয়। লব্ধিটাকে উল্টা করে বসাই দিলেই সাম্যাবস্থায় চলে আসে। ক্লিয়ার? সাম্যাবস্থায় আনার শর্ত কি? এই নিয়ম কি? মানে কোনো বস্তুকে যদি সাম্যাবস্থায় আনতে চাও তাহলে লব্ধিটাকে উল্টা করে বসাই দিলেই সাম্যাবস্থায় আসবে। তাহলে এক কাজ করি, যে লব্ধিটা আসছে না, এই লব্ধিটাকে উল্টা করে বসাই দিই, এই যেখানে বসাই দিই। লব্ধি কোথায়? এখানে ছিল না, আমরা নির্দিষ্ট করছিলাম যে লব্ধিটা এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আমরা উল্টা করে বসাই দিলাম। এবং লব্ধির মান হচ্ছে 3764.96 3764.96 নিউটন, 3764.96 নিউটন। এবং এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই দেখো একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 59.86। 59.86, এই যে 59.86, 59.86 ডিগ্রি। তাহলে এখন আমাদের এইটা সাম্যাবস্থায় চলে আসছে, তাই না? এই একটা সাম্যাবস্থায় চলে আসছে। এখন আমরা এই সমীকরণ ইউজ করতে পারবো। এই যে এইটা ইউজ করতে পারবো, মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ইউজ করতে পারবো। তাহলে আমি এখন অঙ্ক করা শুরু করি। যে মোমেন্ট নিব আমরা, দীর্ঘ সময় আমরা অন্য দিকে ঘোরাফেরা করে আসলাম, এখন আমরা অঙ্ক শুরু করতেছি। ঠিক আছে? আচ্ছা আমি মোমেন্টটা নিয়ে ফেলি, হ্যাঁ মোমেন্টটা নিয়ে ফেলি, তারপর তোমাদের আবার ফেরত আসতেছি। আমি একটু বিরতিতে যাই, কারণ আমি যদি এখন লেখালেখি করি যে দীর্ঘ সময় লাগবে এটা লিখতে, আমি লেখা তারপর তোমাদের কাছে আবার আসতেছি। তো আচ্ছা আরেকটা কথা বলে নেই, যে আমরা আবার আসবো, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি। মোমেন্ট যে আমরা নেব এখানে এই চিত্রের মধ্যে মোমেন্ট নিব, কিন্তু মোমেন্টটা কোথায় নেব? প্রশ্ন কিন্তু এটাই যে মোমেন্ট কোথায় নেব। মনে রাখবা মোমেন্টটা এই চিত্রের ভিতরে যে কোনো বিন্দুতে নিলে হবে, বাইরে না। এই চিত্রের ভিতরে যে কোনো বিন্দুতে নিলেই হবে। আমরা এই বিন্দুতে নিতে পারি, বি বিন্দুতে নিতে পারি, এই বিন্দুতে নিতে পারি, এই সি বিন্দুতে নিতে পারি, ডি বিন্দুতে নিতে পারি, এই বিমের উপর যে কোনো বিন্দুতে আমরা মোমেন্ট নিতে পারি। ঠিক আছে? যে কোনো বিন্দুতে মোমেন্ট নিতে পারি। এখন তোমরা যদি সামনাসামনি থাকতা তাহলে তোমাদের কাছে জানতে চাইতাম যে কোন বিন্দুতে নিলে তোমার ভালো লাগবে। এক একজনে এক এক কথা বলতা, কেউ এ বিন্দুতে, কেউ বি বিন্দুতে, কেউ সি বিন্দুতে, কেউ ডি বিন্দুতে। ঠিক আছে? তো তোমরা যেহেতু নাই, আমি একটা বলি, যে কোনো বিন্দুতে নিলেই হবে। ঠিক আছে? যে কোনো বিন্দুতে নিলেই হবে, কিন্তু আমি এখানে আবার এ বিন্দুতে নেওয়া আছে, মোমেন্ট এ বিন্দুতে নেওয়া আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা হয়ে যেতে পারে যে সম্ভবত এ বিন্দুতেই মোমেন্ট নিতে হবে, তাই না? এটা ঠিক না। আমরা এই বিন্দুতে নিব, এখন দরকার হলে বি বিন্দুতে আবার নিয়ে দেখাবো। এই অঙ্কে আমরা প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নেই, তারপর বি বিন্দুতে নিয়ে দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা মোমেন্ট নিয়ে আবার ফেরত আসতেছি।
দেখো আমরা মোমেন্ট নিয়েছি এ বিন্দুতে, তাহলে লিখছি কি সামেশন অফ মোমেন্ট এট এ ইজিক্যাল টু 0, যেহেতু এ বিন্দু এই জন্য সামেশন মোমেন্ট এট এ ইজিক্যাল টু 0 লিখছি। এখন দেখো মোমেন্ট নেওয়ার সময় এটা তো এ বিন্দুর উপরে অবস্থিত, এটার কোনো মোমেন্ট হবে না। এই যে 1000 নিউটন বলটা এ বিন্দুতেই অবস্থিত, এটা মোমেন্ট হবে না। কিন্তু 1500 নিউটন ভাঙলে দুইটা অংশ হবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাই না? আমাদের এক্স এর অংশটা বাদ যাবে, মানে এটার ভাঙলে দেখো এদিকে একটা যাবে, একটাতে বোঝায়, একটা যাবে এইদিকে আর একটা যাবে কোন দিকে, এইদিকে। এইটা বাদ যাবে, এইটা বাদ, কারণ এটার কোন বিন্দুতে যাবে, এই এ বিন্দু দিয়ে যাবে, শুধু এইটা থাকবে, শুধু এটা থাকবে না, সবগুলোর জন্য একই। দেখো এটার জন্য দুইটা হবে, একটা বাদ যাবে, এটার জন্য দুইটা হবে, একটা বাদ যাবে, এটার জন্য দুইটা হবে, একটা বাদ যাবে, শুধু ওয়াই অংশটা কাজে লাগবে, তাই না? তার মানে আমরা বলতে পারি এই 1500 জন্য ওয়াই, 1500 জন্য ওয়াই মানে কি 1500 সাইন 60, 3764.96 এর ওয়াই মানে কি 3796 6496.96 সাইন 59.86, 1000 সাইন 45 আর 500 সাইন 30, কসগুলো আসবে না, ঠিক আছে? তো প্রথমে আমরা এটার জন্য মোমেন্ট নেই, যে এটার জন্য 1500 সাইন 60, তো 1500 সাইন 60 ইন্টু 4, তার মানে এই বিন্দু থেকে এইটুকুর দূরত্ব কত 4, এটা পজিটিভ হবে, ক্লকওয়াইজ হবে। আর এটা 3764.96 সাইন এত ইন্টু 4 প্লাস এক্স, 4 প্লাস এক্স কোনটা, এখান থেকে এইটুকু হচ্ছে 4, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 4, আমি টোটালটা দেখাই, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 4, তারপর আরও এক্স, এই দেখো এক্স না, তাহলে টোটাল কত হলো 4 প্লাস এক্স, এই যে এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত 4 প্লাস এক্স, বুঝতে পারছো? তাহলে এটা 4 প্লাস এক্স। আর এই 1000 সাইন 45, 1000 সাইন 45 ইন্টু 8, 1000 সাইন 45 ইন্টু 8, 8 কীভাবে, এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত 8 না, কীভাবে 8, এই 4 আর এই 4 যোগ করলে কত হবে 8 না, টোটাল 8, ওকে। আর এইটা 500 সাইন 30, 500 সাইন 30 ইন্টু 12, মানে এখান থেকে শুরু করে 4, 4 আর 4 8, 8 আর 4 4 আর 8, 8 আর 4 12। এখন এটি ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা হলো, আমি লিখতেছি, অ্যান্সারটা হবে, অ্যান্সারটা আমার মানে মুখস্থ না, আমি হিসাব করলে তোমরা হিসাব করে দেখো, আমি মুখস্থ বসাচ্ছি। অ্যান্সারটা হবে, আমি বলি, মাইনাস মাইনাস পয়েন্টস, না 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 মাইনাস, দেখি দাঁড়াও আমি একটু হিসাব করি না, দেখো অ্যান্সারটা মাইনাস না, অ্যান্সারটা হচ্ছে প্লাস, আমি ভুল বলছিলাম, মাইনাস না, অ্যান্সার আসবে প্লাস 0.25 মিটার, প্লাস 0.25 মিটার, ঠিক আছে? তোমরা করে দেখো এটা, প্লাস 0.25 মিটার। এখন আমি বলছিলাম যে যে কোনো বলের জন্য দুইটা জিনিস থাকে, বলের মান এবং বলের দিক, এবং দূরত্বের দুইটা জিনিস আছে, দূরত্বের মান এবং দূরত্বের দিক। এখন এই এক্স এর দূরত্বটা আমাদের এইটা আসছে 0.25 মিটার, কিন্তু দিকটা দেখাইতে হবে, দিকটা এখানে দেখো ক্লিয়ার করা আছে, যদি রেজাল্ট পজিটিভ আসে, আমি দিক দেখানোর জন্য নিয়ম বলছিলাম, দেখো আমি নিয়মটার মধ্যে আবার যাচ্ছি, যদি অজানা মান রেজাল্ট পজিটিভ আসে, তাহলে যেদিকে অজানা মান ধরা হয়েছে দূরত্বের দিক সেদিকেই হবে, এই দেখো, যদি অজানা মানের রেজাল্ট পজিটিভ আসে, তাহলে যেদিকে অজানা মান ধরা হয়েছে দূরত্বের দিক সেই দিকেই হবে, আর যদি মান নেগেটিভ আসে, তাহলে যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে হবে, ঠিক আছে? যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে ধরা হবে। তাহলে বলো দেখি, আমাদের অজানা মান এক্স, এই যে অজানা মান আমাদের এক্স, এই এক্স এর মানটা কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ আসছে। তাহলে পজিটিভ মানে কোন দিকে, বি বিন্দু থেকে ডান দিকে, বি বিন্দু থেকে ডান দিকে, বি বিন্দু থেকে ডান দিকে। আর যদি নেগেটিভ আসতো তাহলে বলতাম বি বিন্দু থেকে বাম দিকে। তাহলে আমি এখানে স্পষ্ট লিখে দিয়ে দিই, দিকটা আসলে এইভাবে লিখতে হবে, অ্যারোসিনাতে লিখতে হবে না, লিখতে হবে বি বিন্দু থেকে, বি থেকে, এইভাবে লিখে দিতে হবে, কোনো অ্যারোসিনা না, বলের ক্ষেত্রে অ্যারোসিনা দিতে হয়, কিন্তু দূরত্বের ক্ষেত্রে দিকটা এইভাবে লিখে দিতে হয়, বি থেকে ডান দিকে, সরি ডান দিকে,
ব্র্যাকেটে লিখে দিতে হবে কিন্তু এটা বি থেকে ডান দিকে। আরও ডিটেলস লেখা যায়, বিবি থেকে ডান দিকে এত ডিগ্রি কোণে লেখা যায় না, এটাই অ্যান্সার। বিবির দিকে থেকে ডান দিকে, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আজকের ক্লাসের লিঙ্কটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা বিকালে আবার এই অঙ্কটাই আবার করব পরের ক্লাসে। বিকালে মানে পরের ক্লাসে আমরা এইখানেই রেখে দিলাম। আমরা যেমন এই অঙ্কে এ বিন্দুতে মোমেন্ট নিছি, আমরা বি বিন্দুতে মোমেন্ট নিব, সি বিন্দুতে মোমেন্ট নিব, যে কোনো একটা বিন্দুতে নিব, তাই না? এটা মোমেন্টটা অন্য বিন্দুতে নেওয়ার পরে আমি আবার করব কি, এইটারে লব্ধিটারে চেঞ্জ করে অন্য জায়গায় বসায় অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কটাই আবার করব। ঠিক আছে, একটু সময় লাগতেছে, কারণ আমরা এখানে যে জিনিসগুলো বোঝাইলাম, এই যে অজানা মান বের করা টের করা আছে না, সাম্য অবস্থার প্রাথমিক ধারণা, এর পরবর্তী ক্লাসের আলোচনা এখান থেকে শুরু হবে। এই যেখানে যেখানে শেষ করলাম প্রাথমিক ধারণা দিলাম, পরবর্তী ক্লাসে এই আলোচনাগুলি আবার আসবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, খোদা হাফেজ।